আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, ধারাবাহিক আয়কর সংক্রান্ত ভিডিওগুলোর আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা গত পর্বগুলোতে কিভাবে আয়করটা হিসাব করতে হয়, কোন খাতে কি বাদ দিতে হবে, সব আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তারপরে অনেকেরই যে সমস্যাটি হয়েছে, আসলে কোন করটি প্রথমে ধরবো, কোন করটি পরে ধরবো। তো যাই হোক, আয়করের জন্য সর্বপ্রথম হচ্ছে যে মোট আয়, ওই ব্যক্তিটার মোট আয় কত এক আয় বর্ষে। এখন আয় বর্ষটা আপনারা অবশ্যই জানেন, যেটা হচ্ছে 1 জুলাই থেকে 1 জুলাই টু 13 জুন, এটা হচ্ছে আয়বর্ষ। এই আয়বর্ষে তার মোট আয় কত এটি আপনাকে দেখতে হবে, এবং তার মোট সম্পত্তির পরিমাণটা কত এটা হবে 30/6, এখন যেই সালের হয়, এখন 2020 সাল পর্যন্ত। এর মধ্যে তার আয়টা কত, তার মোট সম্পত্তি কত। এখন আমরা তার মোট আয় থেকে সর্বপ্রথম যে তার আয়টা দেখব কোন খাত থেকে। যদি কর অব্যাহতি খাত থাকে, তাহলে সেখান থেকে যে আয়টা আসতেছে সেটা আমরা বাদ করব। তো পরিপত্র মোতাবেক বর্তমানে 26টির মতো খাত আছে, যে খাত থেকে ইনকাম আসলে সেগুলো করযোগ্য হবে না। তো এগুলোর আমরা লিস্ট আপনাদেরকে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আসলে কোনগুলো থেকে আয় আসলে কোনো কর দিতে হবে না। যেমন কৃষি সম্পত্তি থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত, হেসারি, মৎস্য, আপনি যদি এতিমখানা থাকে সেখান থেকে যদি আপনার আয় আসে, এগুলো আপনার করযোগ্য আয় হবে না। আপনি যদি প্রবাসী হন, ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড থেকে যদি আপনার ইনকাম আসে, এগুলো সম্পূর্ণ কিছু কী হয়ে যাবে, আপনার কর অব্যাহতি খাত হবে। 26টি খাত। তবে মনে রাখবেন, এই যে টাকাটা ইনকাম রিটার্নে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনার কর অব্যাহতি খাত থেকে আয়টা কত। তাহলে মোট আয় থেকে আমরা সর্বপ্রথম কর অব্যাহতিটা বের করে নিব। একজন ব্যক্তি যদি আমাদের এই যে 10 লাখ টাকার যদি ওনার মোট আয় হয়, ধরলাম 5 লাখ টাকা চলে গেল তার এই খাত থেকে, তাহলে বাকি আছে তার কত, 5 লাখ। এখন এখান থেকে আমরা এখন দেখব যে করযোগ্য খাত। আমরা দেখি যে 7টি করযোগ্য খাত আছে, যে খাত থেকে ইনকাম আসলে এগুলোকে কর ধরা হয়। যেমন পেশাজীবীরা যেটা ইনকাম করেন, ব্যবসায়ী আছেন, এবং গৃহসম্পদ ভাড়া দেওয়ার বিনিময় বেতনভোগী আছেন, অর্থাৎ 7টি খাত দেওয়া আছে। তো এই খাত থেকে আবার যেটি হয়, এই করযোগ্য আয় হিসাবের আগে কিছু কর অব্যাহতি পাওয়া যায়। যেমন বেসরকারি চাকরিজীবী যারা আছেন, তাদের বাড়ি ভাড়া, তাদের চিকিৎসা, নানা প্রকার থেকে কর অব্যাহতি পাওয়া যায়। তো মোট আয় থেকে আমরা প্রথমে কর অব্যাহতিপ্রাপ্ত খাত থেকে আয়টা বাদ দিব, তারপরে করযোগ্য খাত থেকে কর অব্যাহতিটা বাদ দিব। এই দুটো বাদ দেওয়ার পর আমরা পাবো করযোগ্য আয়। তো আমরা এখানে 5 লাখ পেয়েছিলাম যে, আর এখানে ধরলাম যে আমরা 1 লক্ষ টাকা বাদ দিলাম, যেটা কর অব্যাহতি। তাহলে মোট করযোগ্য আয় হচ্ছে কিন্তু আমাদের 4 লাখ। যেখানে মোট আয় আপনার 10 লাখ, সেখান থেকে কর আয় হচ্ছে আপনার, করযোগ্য আয় হচ্ছে মাত্র 4 লাখ। এখন এই 4 লাখের মধ্যে আপনি কত টাকা কর নির্ধারণ করবেন, এর জন্য করের স্ল্যাব দেওয়া আছে, 0%ও আছে। অর্থাৎ কারো যদি 3 লক্ষ টাকা পর্যন্ত হয়, পুরুষ হলে তার কর দিতে হবে না। অর্থাৎ 4 লাখের মধ্যে 3 লাখে কিন্তু 0, তারপরে 1 লাখে বলা হচ্ছে 5%, পরে 3 লাখে বলা হচ্ছে 10%, তারপরে 4 লাখে 15, তারপরে 5 লাখে 20%, এবং পরবর্তী যা আসবে সব 25%। এগুলো পরিপত্রে দেওয়া আছে। তাহলে করযোগ্য আয় থেকে, করের স্ল্যাব থেকে আমরা কর দায়টা বের করব যে কত টাকা কর দিতে হবে। তো ধরলাম এখানে 4 লাখের ক্ষেত্রে যেটি হলো, ব্যক্তি 3 লাখ চলে গেল, 1 লাখের জন্য তাকে 5,000 টাকা কর দিতে হচ্ছে। 5,000 টাকা আমরা ধরে নিলাম যে 5,000 টাকা উনি কর দিবেন। তো এখন উনি আবার যদি নির্দিষ্ট কিছু খাত আছে সরকারের, সেই খাতগুলোতে যদি বিনিয়োগ করা যায়, তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে এখান থেকে উনি রেয়ায়ত পাবেন। রেয়ায়ত মানে হচ্ছে ডিসকাউন্ট পাবেন। এখন ডিসকাউন্ট কতটা পাবেন, এটাও নির্দিষ্ট নিয়মে বের করা যায়। তো আমরা প্রথমে কর দায় বের করব, কর দায় থেকে রেয়ায়তটা আমরা বাদ দিব। বাদ দিলে রেয়ায়ত পরবর্তী কর দায় বের হবে। তো ধরলাম সাপোজ এই যে উনি এখানে যেটি করেছেন, 5,000 টাকা ওনার কর দায় এসেছে, হয়তো ওনার আমরা ধরলাম যে 2,000 টাকা ওনার রেয়ায়ত পেলেন, তাহলে ওনার রেয়ায়ত পরবর্তী কর হচ্ছে 3,000 টাকা। 3,000 টাকা উনি কর দিবেন। তো এক্ষেত্রে আবার যেটা বলা হচ্ছে, উৎসে পরিশোধিত কর বাবদ, অর্থাৎ কিছু অগ্রিম কর কেটে নেওয়া হয়। আপনার যদি সঞ্চয়পত্র থেকে আয় থাকে, সেখান থেকে 10% করে সরকার কেটে নেয়, ব্যাংকে থাকলে 15% করে কেটে নেয়। তো এই জন্য উৎসে পরিশোধিত যেটা কর, ধরলাম আপনার সঞ্চয়পত্রে আয় ছিল, সেখান থেকে আপনি 10,000 টাকা সরকার কেটে নিয়েছে পূর্বেই, আপনার কর দিবেন কত, 3,000। সরকার নিয়ে গেছে কত আপনার থেকে, 10,000। তাহলে বাকি থাকতেছে কত আপনার, এই 7,000। এই 7,000কে তখন বলা হয় যে প্রত্যর্পণযোগ্য কর।
আর যদি আপনার কোনো কারণবশত এই আয়টা না থাকতো, তখন আপনাকে 3,000 টাকা দিতে হতো, যেটাই হচ্ছে যে পরিশোধযোগ্য কর বা নিট কর। তো মনে রাখবেন 10,000 টাকা পর্যন্ত এগুলো ট্রেজারি চালানের মাধ্যমে দেওয়া যায়, এর বেশি হলে তখন পে অর্ডার বা চেকের মাধ্যমে দিতে হয়। তো তাহলে যারাই কনফিউশনে ছিলেন যে কিভাবে এগুলো জানার পর আমরা বের করব, আরেকটু সহজ করে আবারও বলে দিচ্ছি। তো বলার আগে এটি আবার দেখিয়ে দিই আপনাদেরকে। মোট সম্পত্তিটা যেটি হচ্ছে, যদি মোট সম্পত্তি 40 লাখ টাকা পর্যন্ত হয়, তখন যেটি হয় সেটি হচ্ছে আপনাকে একটি পাতার মধ্যে সম্পদের আয় ব্যয়, আপনার স্ত্রী এবং যে সন্তান যারা যারা টিন সার্টিফিকেট নেয় বা আয়কর দেয় না, তাদের যাবতীয় বিবরণটা আপনাকে লিখে দিতে হবে যে আপনার কার জন্য কত টাকা খরচ করতেছেন, কিভাবে করতেছেন এগুলো। যদি 40 লাখের বেশি হয় তখনই দিতে হবে মোট সম্পত্তি, কম হলে দিতে হবে না। আর আপনার মোট সম্পত্তি যদি 3 কোটি টাকা আর বেশি হয়, তখনই যেটি করতে হবে, আপনাকে সারচার্জ দিতে হবে। এই সারচার্জটা কিসের উপর নির্ভর করবে? এখানে যেমন আমরা পেয়েছি যে 3,000 টাকা যদি আপনার কর আসে, তখন সেক্ষেত্রে আপনাকে এর উপর সারচার্জ দিতে হবে। তো তাহলে আপনারা বুঝলেন মোট আয়টা কেন জানবো আমরা। মোট আয় থেকে এভাবে মোট সম্পত্তি কেন জানবো আমরা বিবরণী জমা দিব কি দিব না, সারচার্জ দিব কি দিব না, এর জন্য। মোট আয় থেকে সর্বপ্রথম আমরা দেখব আয়টা ওনার কর অব্যাহতিপ্রাপ্ত খাত থেকে আসতেছে কিনা। যদি কর অব্যাহতিপ্রাপ্ত খাত থেকে চলে আসে, সেগুলো আমরা বাদ দিব। তারপরে দেখব করযোগ্য যে 7টি খাত থেকে ওনার আয়টা কত, সেখান থেকে কর অব্যাহতি কতটুকু করা যায়, সেগুলো বাদ দেওয়ার পর আমরা করযোগ্য আয় চলে আসব। করযোগ্য আয় থেকে আমরা করের হার নির্ণয়ের যে বিভিন্ন স্ল্যাব আছে, সেই সূত্র অনুযায়ী সর্বপ্রথম বের করব কর দায়, ওনার কত টাকা কর আসতেছে। যত টাকা কর আসলো তার থেকে যে ওনার বিনিয়োগজনিত যে রেয়াত ডিসকাউন্ট পাবেন, সেটা আমরা বাদ দিব। তো বিনিয়োগজনিত ডিসকাউন্টটা বাদ দেওয়ার পর রেয়াত পরবর্তী যে কর দায়টা আসবে, সেটার পরবর্তী যদি ওনার উৎসে কোনো পরিশোধিত কর থাকে, যেমন সঞ্চয়পত্র, যেটাকে 82 সি ধারায় যে পরিশোধযোগ্য যেটা, এটা বাদ দিব। দেওয়ার পর আমরা নিট কর যেটা পরিশোধযোগ্য সেটা আমরা দেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা হিসাব করবেন আয়করগুলা।